আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। অবশেষে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শিলার বান্ধবী আসিফ নজরুলের শাশুড়ি মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হলেন। আমাদের ঢাকা মহানগর ডিবির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকালকে তাকে আদালতে তোলা হবে, তার আগে ডিবি কার্যালয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কয়েকটি সূত্রের বরাতে যে খবর পেয়েছি, শাওনের বিরুদ্ধে রাষ্ট্রের যে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে সেটা খুবই ভয়াবহ ব্যাপার। একজন অভিনেত্রী পর্দার অন্তরালে কী ধরনের ষড়যন্ত্র করতে পারেন সেই ব্যাপারে কিছু আভাস পাওয়া গেছে, যদিও এই ব্যাপারে সত্য তথ্যগুলো এখন পর্যন্ত আসেনি। তবে সেটা তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার পর হয়তো তথ্যগুলো আমরা পাব। তবে যে তথ্যগুলো ইতিমধ্যে পেয়েছি, একটি দেশের গোয়েন্দা বাহিনীর সঙ্গে বা এজেন্সির সঙ্গে শাওন কাজ করেছেন। রাষ্ট্রের ভেতরে কিভাবে ষড়যন্ত্র করেছেন সেই জিনিসগুলোর কিছু আলামত পেয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। সূত্রগুলো বলছে বাংলাদেশের বেশ কজন অভিনেত্রীকে দিয়ে একটি হানি ট্র্যাপের ব্যবস্থা করেছিলেন শাওন, এবং সেই দেশটির ইন্টেলিজেন্স শাওনকে দিয়ে এই রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কাজ করছিলেন। এবং শাওন আওয়ামী লীগের হয়ে, সেই পক্ষের হয়ে কাজ করছিলেন। তিনি বাস করছেন বাংলাদেশে আর ষড়যন্ত্র করছেন বাংলাদেশের বিরুদ্ধে। এতদিন পর্যন্ত শাওনকে কিচ্ছু করা হয়নি। যখন আমরা দেখলাম প্রফেসর ইউনূস সরকার একটা টালমাটাল অবস্থায় এই দেশটাকে রক্ষায় কাজ করছিলেন, আমাদের ছাত্র জনতা প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন দমাতে মাঠে কাজ করছেন, তখন শাওন এবং তথাকথিত কিছু সাংবাদিক, কিছু সুশীল, কিছু অভিনেতা অভিনেত্রী দেশে বিদেশে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এবং তাদের সবার উপরে ছিলেন এই শাওন। এর আগে আসিফ নজরুলের তালাকপ্রাপ্ত স্ত্রী, তার ব্যাপারেও অভিযোগ এসেছিল, রোকেয়া প্রাসি যার নাম, তিনি এই ধানমন্ডিতে এসে একটা বড় রকম ষড়যন্ত্র করতে চেয়েছিলেন। জনগণ তাকে প্রতিহত করেছিল, তখনও আমরা দেখেছি কিছু সুশীল তার পক্ষে দাঁড়িয়েছিল। এরপর তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন এই আশঙ্কায় পালিয়ে যান। তবে তিনি কোথায় পালিয়ে গেছেন এই ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে এসেছিল। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসায় তিনি সাহায্য চেয়েছিলেন এবং একটি রাত বা একাধিক রাত সেখানে অবস্থান করেন। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তিনি গোপনে সেখানে আশ্রয় নিয়েছেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। যদিও এই ব্যাপারে আইন উপদেষ্টা আসিফ নজরুল কোনো বক্তব্য দেননি। এবার শাওন ফেঁসে গেলেন। এতদিন পর্যন্ত শাওনের প্রতি এই রাষ্ট্র করুণা করেছিল, যাতে করে শাওন অ্যাটলিস্ট চুপ থাকে, বা যেহেতু একজন উপদেষ্টা বা হুমায়ুন আহমেদের স্ত্রী বা তার মেয়ের জামাই, যদিও এটা সৎ মেয়ের জামাই, আসিফ নজরুল উপদেষ্টা, সব কিছু মিলে হুমায়ুন আহমেদের পরিবারের সম্মানকে চিন্তা করে সরকার তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু শাওন আওয়ামী লীগের হয়ে এত বেশি দালালি করছিল, এত বেশি ষড়যন্ত্র করছিল যে সরকার শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে বাধ্য হয়, কারণ এই রাষ্ট্রের নিরাপত্তা সবার আগে। এদিকে শাওনের জামালপুরের বাড়িটিতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে। জামালপুরের পুলিশ কর্তৃপক্ষ, থানা থেকে যে তথ্যটি পাওয়া গেছে যে সেখানে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে, কারণ শাওনের যেই অতিরিক্ত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে বিষয়গুলো বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এই রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যেভাবে বিষোদ্গার করছিলেন, এগুলো ছাত্র জনতা মেনে নিতে পারেনি, যার কারণে তার জামালপুরের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা জানি শাওনের মা আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি ছিলেন, একাধিকবার তিনি এমপি হয়েছেন সংরক্ষিত আসনে, এবং শাওন নিজেও আওয়ামী লীগের টিকিট চেয়েছেন একাধিকবার। এবার শেখ হাসিনার জন্য তিনি মাঠে নেমেছেন, ওপারের প্রেসক্রিপশনে দেশের মধ্যে বড় রকম ষড়যন্ত্র করতে চেয়েছেন। আর যে কথাটি প্রথমে বললাম, সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি আমরা পেয়েছি, ওপারের প্রেসক্রিপশনে আমাদের এই শোবিজের অনেক তারকাকে নিয়ে শাওন এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ তৈরি করেছিলেন, এবং তাদের মাধ্যমে তিনি চেয়েছিলেন যে কোনোভাবে এই রাষ্ট্রকে একটা বড় রকম ধাক্কা দিতে। এখন
পুলিশ কর্তৃপক্ষকে বলবো বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে শাওনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসছে বা যে তথ্যগুলো ইতিমধ্যে গোয়েন্দারা পেয়েছে, এটা যেন কোনোভাবে মানে এখান থেকে তাকে রক্ষা করা না হয়। সে আইন উপদেষ্টার শাশুড়ি হোক বা হুমায়ুন আহমেদের স্ত্রী হোক বা যাই হোক বা তারকা জগতের একজন অভিনেত্রী হোক, যেটাই হোক, আমরা আশা করব যে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কোনো প্রকার বাঁচাবার জন্য চেষ্টা যেন না করে, কারণ এরাই এই দেশকে বড় অন্ধকারে ঠেলে দেবে। আমরা দেখেছি ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার বুলডোজার অভিযানের আগ পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্ন ছুতো এই রাষ্ট্রের মধ্যে একটা অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ তৈরিতে চেষ্টা করেছে। তারা পুরো ফেব্রুয়ারি জুড়ে বাংলাদেশে বিভিন্ন রকম আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করেছে অবৈধ নিষিদ্ধ ছাত্রলীগকে নিয়ে। তারপর শেখ হাসিনা তার মুখটা খোলার সঙ্গে সঙ্গে জনতা খেপে গেলেন। এদিকে আরও কিছু তথ্য পাওয়া গেছে, সোশ্যাল মিডিয়াতে কিছু তথ্য পাওয়া গেছে এরকম, ধানমন্ডি ৩২-এ কালো পতাকাধারী কিছু ব্যক্তি প্রবেশ করেছে এবং সেখানে তারা ফ্ল্যাগ বহন করেছে। আমি আপনাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি, যারা আমার ভিডিও শুনছেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে গিয়েছিলাম যশোরে, তখন আমি দেখেছিলাম যে বারবারই মাইকে বলা হয়েছে এবং ভলেন্টিয়াররা হ্যান্ড মাইকে ঘোষণা দিয়েছেন যে কোনো কালো পতাকা নিয়ে কেউ প্রবেশ করবেন না। কালো পতাকা হলো আইএসআই, দুঃখিত, আইএস যেটাকে আমরা বলি দায়েশ বা আইএস, সেই সন্ত্রাসী সংগঠনের প্রতীক। এই কালো পতাকা বাংলাদেশে আমরা এতদিন দেখিনি। হঠাৎ করে প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর হঠাৎ করে দেখি দাড়ি টুপি পাঞ্জাবি পরে একদল কালো পতাকা নিয়ে ওয়াজ মাহফিলে যায় এবং আদ্দিন কর্তৃপক্ষ তাদেরকে শক্ত হাতে দমন করেছিল। একদল সেখানে কালো পতাকা নিয়ে যায়, আরেক দল সেটা ছবি তোলে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেয়া হয়। এবং ভারত এই ছবিগুলো মানে ভারতীয়ভাবে বা আমাদের ওপারের ষড়যন্ত্রকারীরা এই ছবিগুলো ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে দিয়ে বলছে যে ইউনূস সরকার একটা জঙ্গিবাদ সরকার, মৌলবাদী সরকার, তারা এই দেশটাকে ইসলামিক সন্ত্রাসীদের মাধ্যমে শাসন করছে বা ইসলামী সন্ত্রাসীদেরকে ইউনূস সরকার লালন করছে, এরকম অভিযোগ তোলা হচ্ছে। তো ধানমন্ডি ৩২-এ যখন শেখ মুজিবের বাড়িটি ভাঙচুর করা হয়, তখন দেখি দাড়ি টুপি পাঞ্জাবি পরা কেউ কালো পতাকা, যদিও আমি ভিডিওতে না, একটা স্টিল পিকচারে সোশ্যাল মিডিয়া দেখেছি, কতটুকু সত্য জানি না, যদি সত্য হয় এটা খুবই আতঙ্ক বা খুব আতঙ্কিত একটা আতঙ্কের খবর। আবারও বলছি, যারা ছাত্র জনতা রয়েছেন, দেশপ্রেমিক জনতা রয়েছেন, যখনই দেখবেন কালো পতাকা নিয়ে কেউ আসছে, তাকে আগে ধরবেন, তাকে উত্তম মাধ্যম দেবেন, পুলিশে হ্যান্ডওভার করবেন। আবারও বলছি, পুলিশে হ্যান্ডওভার করবেন। এরা এই দেশটাকে জঙ্গিবাদ বা মৌলবাদ বা ইসলামিক সন্ত্রাসীর বাংলাদেশ রূপ দিতে চায় আন্তর্জাতিকভাবে। এই কাজটি করছে আমাদের দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, শত্রুরা। ধানমন্ডি ৩২ বলেন, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের বাড়ি বলেন, যেখানেই আক্রমণ হয়েছে সব জায়গাতে আক্রমণ করেছে দেশপ্রেমিক ছাত্র জনতা, কোনো সন্ত্রাসী বা মৌলবাদীরা না। এই গেমটাকে অন্যদিকে নিতে চায়। ইতিমধ্যে অনেকে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটাকে দিয়েই ভাইরাল করছে যে ইউনূস সরকার বাংলাদেশটাকে জঙ্গিবাদের রাষ্ট্র বানিয়েছে, তার মানে তাদের মিশন শুরু হয়েছে। আবারও বলছি, এই ছবিগুলো একদল পতাকা বহন করছে, কালো পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, আরেক দল সেটাকে ছবি তুলছে এবং সেটাকে নিয়ে তারা এই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আপনাদের রুখে দিতে হবে। আপনাদের দায়িত্ব অনেক, আমাদের দায়িত্ব অনেক, আমাদের সবার দায়িত্ব অনেক। এই রাষ্ট্র একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে, সবাইকে সজাগ রাখতে হবে, সজাগ থাকতে হবে। যারা এই কাজগুলো করবে দ্রুত নিকটস্থ থানাকে জানাবেন যে কারা কালো পতাকা বহন করছে, তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে হ্যান্ডওভার করবেন। এরা সবাই ওপারের প্রেসক্রিপশনে চলছে। আপনারা অবশ্যই এই ব্যাপারে অ্যালার্ট থাকবেন। দর্শক, আমরা বলছি যে আমরা একটা ক্রুশিয়াল টাইম পার করছি। শাওন শুধু নয়, আরও বহু ব্যক্তি আছে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা একটা ভয়াবহ টাইম পার করছি। তাই বলছি, সর্বোচ্চ সতর্ক থাকবেন। আমাদেরকে কোনোভাবে বিদেশি চক্রান্তে পা দেওয়া যাবে না। আমাদের কোনোভাবে অনৈক্যের মধ্যে প্রবেশ করা যাবে না। বিএনপি জামাতের অনেক দায়িত্ব আছে। আপনারা নির্বাচন করে চিৎকার না করে
এক প্ল্যাটফর্মে আসেন। এই রাষ্ট্রে নির্বাচন হবে অবশ্যই যদি রাষ্ট্র টিকে থাকে, নতুবা ফ্যাসিস্ট হাসিনা এই দেশে প্রবেশ করলে আপনারা কেউ বাঁচবেন না, কেউ বাঁচবেন না। অতএব সর্বোচ্চ সতর্ক থাকবেন কালো পতাকার ব্যাপারে। অতএব সর্বোচ্চ সতর্ক থাকবেন শাওনদের মতো এই দুষ্ট নারীদের ব্যাপারে, যারা এই রাষ্ট্রকে বিপদগ্রস্ত করতে চায়, যারা এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ হিন্দুদের দেশ, এই দেশ খ্রিস্টান বৌদ্ধ সবার মিলে দেশ। এটা কোনো একক ধর্মের দেশ নয়। আমরা সবাই মিলেমিশে আছি, থাকবো, এটাই আমাদের ঐতিহ্য। অতএব সকল ষড়যন্ত্র একজোট হয়ে আমরা মোকাবেলা করব। ধন্যবাদ।